এভাবে হাসছিস কেন? কেন? এখন কি আমার হাসাও বারণ? সতীন এসেছে তোর, কাঁদলে তুই কাঁদবি, আমার হাসিতে চলছিস কেন? কিসের সতীন? পাগল হয়ে গেছিস? এই কদিনে মাথার তার যে কটা ভালো ছিল সেগুলো গেছে নাকি? আমার চিন্তা না করে নিজের চিন্তা কর। বিয়েটা আদৌ হবে কি না? একে তো বরের হাট মহার্ঘ, তার উপর সতীন বাড়ি বয়ে এসেছে। এ বলে নিমরা মুখ হাত দিয়ে হাসতে লাগলো। নেহা এবার অনেক রেগে যায়। কি তখন থেকে সতীন সতীন করে যাচ্ছিস? হ্যাঁ, কে সতীন? কিসের সতীন? কিছু না। আচ্ছা বস আমার পাশে, এত হাইপার হচ্ছিস কেন? নিমরা হাসি থামিয়ে নেহাকে টেনে নিজের পাশে বসায়। নেহা মুখ গোমরা করে রেখেছে, এমনিতেও খুব একটা হাসে না। নিমরা কিছুক্ষণ চুপচাপ নেহার দিকে তাকিয়ে থাকে। কিছুটা সময় নিয়ে নেহার হাত ধরে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, আচ্ছা আপু, রায়ান ভাই যদি তোকে বিয়ে করতে রাজি না হয় বা অন্য কাউকে ভালোবাসে তাহলে কি করবি? নেহা তির্যক চোখে নিমরার দিকে তাকিয়ে আছে। হয়তো নিমরা আসলে কি বলতে চায় তা বোঝার চেষ্টা করছে। নিমরা আবার বলে ওঠে, দেখ, তোর হয়তো রায়ান ভাইকে ভালো লাগে, কিন্তু এটা কি ভেবে দেখেছিস কখনো ভাইয়ারও কি তোকে ভালো লাগে? সে কি আদৌ এই বিয়ে করতে চায়? নেহা এক ছটকা নিমরার দিকে নিজের হাত ছড়িয়ে উঠে দাঁড়ায়। খুব বড় হয়ে গেছিস, জ্ঞান দিচ্ছিস আমায়। কে কাকে পছন্দ করে এসব দেখার দায়িত্ব তোকে কে দিয়েছে শুনি? নিমরা হতাশার নিঃশ্বাস ফেলে। নিজের ভালো পাগলেও বুঝে, কিন্তু তুই বুঝলি না। আপন বোন দেখে একটু বোঝানোর চেষ্টা করলাম। সময় থাকতে শুধরে যা, নয়তো পরে নিজেই কষ্ট পাবি। এই বলে সে দায় সারা ভঙ্গিতে রুম থেকে বেরিয়ে যায়। নেহা খাটে বসে পড়ে, মাথায় হাত দিয়ে কিছু ভাবছে। তার ফোন বারবার বাজছে। বিরক্ত হয়ে ফোন রিসিভ করে বারান্দায় চলে যায়। ইনা ব্যাগ থেকে জামা কাপড় সহ দরকারি জিনিসপত্র নামিয়ে কাবাডে গুছিয়ে রাখছে। তখনই দরজায় কড়া নাড়ে কেউ। আসবো? ইনা উকিতি দেখে একবার কে এসেছে। নিমরা হাসি মুখ নিয়ে প্রবেশ করে। কি করছো আপি? কি আর করবো, দেখছো না কাপড় বের করছি। চারপাশ একবার তাকিয়ে বলে, সে তো দেখতেই পাচ্ছি। তা তোমার এই রুমটা ভালো লাগছে? থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? বাবা, বেশ বড়দের মতো কথা বলছে দেখছি। তা বলবো না। তুমি ও বাড়িতে আমার এত খেয়াল রেখেছো, নিজের বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিয়েছো, ঘুরতে নিয়ে গেছো। এখন আমাদের বাড়িতে এলে আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে না? ইনা বাহবা দেয়ার ভঙ্গিতে বলে। তুমি তো দেখে অনেক কিছুই বোঝো। নিমরা সামান্য ভাব নিয়ে বলে, হ্যাঁ, তা অবশ্য সবাই বলে। আচ্ছা, এগুলো আমায় দাও, আমি রেখে দিচ্ছি। না লাগবে না, আমি পারবো। নিমরা ইনার হাত থেকে জামাগুলো নিয়ে আলমারিতে রেখে বসে পড়ে। যাই বলো আপি, তোমার রুমটা অনেক সুন্দর ছিল। কত বড়, আর কি সুন্দর গোছালো। এখন এখানে ভালো লাগবে না জানি, কি করব? কটা দিন একটু মানিয়ে নাও। ইনা নিমরাকে থামিয়ে বলে, হয়েছে, এত পাকা পাকা কথা বলতে হবে না। আমি আগের বার যখন এসেছিলাম এখানেই ছিলাম, তুমি এত চিন্তা করো না। আচ্ছা, বলছি না, যাও। আগে বলো, ছাদে যাবে? ছাদে এখন? হুম, এখন। না, এখন যেতে পারবো না, পরে অথবা কালকে। আমি ঘুমোবো, ভীষণ টায়ার্ড লাগছে আমার। না না, পরে তো হবে না। 11টার পর ছাদে যাওয়া নিষেধ। কেন? তখন ভাইয়ারা ছাদে আড্ডা দেয়, বাড়ির কেউই যায় না। আমি গেলে কিছু হবে না? তা হতে পারে, কিন্তু আমি গেলে হবে। ইনার সাথে এই কদিনে নিমরার বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। তারা আরও অনেক বিষয়ে কথা বলতে থাকে, যেমন বাড়ির কে কেমন, কখন সবাই খেতে বসে, ঘুমায়, কে কখন বাসায় থাকে, আর কত কি। প্রায় অনেকক্ষণ পরে 10টা 25 মিনিটের দিকে কানিজ বেগম আসে। তাদের দুজনের উদ্দেশ্যে বলে, তোমরা দুজন কি শুধু বসে বসে গল্প করবে নাকি খাবারও খাবে? খিদে পাইনি? না ফুপি, আমার খেতে ইচ্ছে করছে না, তোমরা খেয়ে নাও, ঘুমোবো আমি। কানিজ বেগম ধমকে বলেন, খাবো না বলেই হলো নাকি? তোমার বাবাকে যে আমি কত কি বলে রাজি করিয়ে এনেছি তোমাকে, সে খেয়াল আছে তোমার? চুপচাপ খেতে এসো, কোনো বাহানা শুনবো না আমি। বড় বউ, দাদুভাই কোথায়? খাবে না? আসছে আম্মা। এদিকে বলতে বলতে রায়ানকে নিচে নামতে দেখা গেল। এসে নিজের চেয়ারে টেনে বসেছে। কানিজ বেগম ছেলেকে খাবার বেড়ে দিচ্ছে। রায়ান চোখ ঘুরে সবাইকে এক নজর দেখে নিল, কিন্তু কিছু বলল না।
খেতে খেতে মহিন সাহেব রায়ানকে উদ্দেশ্য করে বলে, খাওয়ার শেষে আমার রুমে এসো, একবার কিছু কথা ছিল। ওকে বাবা। কানিজ বেগম কিছুটা অস্থির হয়ে পড়লেন। এখন বাড়িতে ইনায়াও আছে, যদি কোনো খারাপ সিচুয়েশনে তৈরি হয় তাহলে কিভাবে সামলাবেন তিনি? রায়ান নিশ্চয়ই বাবা দাদির কথা মানতে চাইবে না। উনি মনে মনে ভাবেন, না, যতদিন ইয়ানা আছে এই সম্বন্ধে রায়ানকে জানতে দেওয়া যাবে না। মাত্র কয়েকদিনের এই তো ব্যাপার। ইয়ানা চলে গেলে বাপ ছেলে যা ইচ্ছা করুক, আমি কিছুই বলবো না। মাহিন সাহেবকে বলতে হবে এখন যাতে এসব বিষয়ে আলোচনা না করে। কিছুক্ষণ পর মাহিন সাহেব আবার কলে কানিজ বেগমকে জিজ্ঞেস করে, ইনাইয়া কই, ও খাবে না? কানিজ বেগম সামান্য মুখ শুকনো করে বলে, না, অনেকবার বলেছি, খাবেই না। বলল ঘুম পাচ্ছে, ঘুমাবে। সেই দুপুরে একটু কি খেয়েছিল এতক্ষণ, অভুক্ত মেয়েটা। একটু বাড়িয়ে বললেন যাতে রায়নের গায়ে লাগে। ইনায়া খাবে না শুনলে নিশ্চয়ই বাবার কথা মাথা থেকে ছেড়ে ইনায়াকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছে। যেমন ভেবেছিল তেমনটাই হলো। রায়ান চুপচাপ খাওয়া শেষ করে কানিজ বেগমকে বলল ইনায়ার জন্য খাবার বেড়ে দিতে। তারপর খাবার নিয়ে সোজা উপরে চলে গেল। খাবার টেবিলে সবাই অনেক অবাক হলো। তখনও কেমন সবার সামনে ইনায়ার হাত ধরে উপরে নিয়ে গেল, কোনো দ্বিধা ছাড়া। এখন আবার খাবার। নাজমা বেগম মায়ের কাছ থেকে সবই শুনেছিল, এখন নিজে দেখে মনে মনে একটু ক্ষুব্ধ হলেন। সাবিনা বেগমের বিষয়টা মোটেই পছন্দ হলো না। তিনি রাগে চোখে কানিজ বেগমের দিকে তাকিয়ে বললেন, দাদু ভাইয়ের সাথে আমরা কথা বলবো এখন, আর তুমি কিনা তাকে খাবার নিয়ে নিজের ভাইয়ের মেয়ের কাছে পাঠিয়ে দিলে। এখনই যাও আর দাদুভাইকে আমার ঘরে পাঠাও। এই বলে তিনি উঠে নিজের ঘরে চলে যায়। সবাই স্তব্ধ হয়ে বসে আছে। কানিজ বেগম মহিন সাহেবকে নিয়ে পিছু পিছু যায়। সাবিনা বেগম নিজের ঘরে রাখা বড় একটা চেয়ারে বসে আছে। কানিজ বেগম চুপচাপ দাঁড়িয়ে আছেন। মহিন সাহেব একবার কানিজ বেগমের দিকে তাকিয়ে আবার সাবিনা বেগমের পাশে একটা চেয়ার টেনে বসে। তারপর নরম স্বরে মাকে বোঝানোর চেষ্টা করে, আম্মা এখন না হয় থাক, কটা দিন যাক। আগে আমি রাহানকে সাথে একা কথা বলবো। যদি আমার কথা না শুনে তবে না হয় আপনি বুঝাবেন। ছেলের এমন পক্ষপাতিত্ব দেখে সাবিনা বেগম আরও রেগে যায়। এসব নিশ্চয়ই তোমার বউ তোমাকে শিখিয়ে দিয়েছে। ও কেন আমাকে কিছু শেখাবে? দেখেন আম্মা, আমি আপনাকে আগেই বলছি, যদি আমার ছেলে রাজি না হয় তো। তো কি মহিন, এখন তুমি কি চাচ্ছ? আমার এই সুন্দর সাজানো সংসার ভেঙে যাক? আমি বেঁচে থাকতে তা সম্ভব নয়। কানিজ বেগম এবার একটু বিরক্তই হলেন। আম্মা, আপনি কোনটাকে সুন্দর সংসার বলছেন, যেখানে কারো মতামতের কোনো দাম নেই? আপনার ভাইয়ের মেয়েও তো আপনার জন্য প্রিয়, তাকে আপনি ভালোবেসে বউ করেছেন, আমার সাথে সারাটা জীবন ঝামেলা করে গেছেন। তাহলে শুনে রাখুন, আমার ভাইয়ের মেয়েও আমার কাছে কোনো অংশে কম নয়। ওকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। আমার ভাইয়ের আমানত এনেছি। ও যতদিন এখানে আছে আমি কোনো অশান্তি চাই না। কথা শেষ করে কানিজ বেগম সাবিনা বেগমের ঘর থেকে বেরিয়ে পড়ে। তোমার স্ত্রীর স্পর্ধা দেখেছো? আমার সাথে তেজ দেখাচ্ছে। আহা আম্মা থামুন, আমি দেখছি। মহিন সাহেব আরও কিছুক্ষণ বসে সাবিনা বেগমকে বোঝাতে লাগলেন। রুমে কারো উপস্থিতি টের পেয়ে নেয়া উঠে বসে, টেবিল সাইড ল্যাম্প জ্বালিয়ে দেয়। কে? রায়ান রুমে লাইট জ্বালিয়ে ইনের সামনে এসে দাঁড়ায়। খেতে আসেনি কেন? ইনের ঘুম ঘুম চোখে রায়ানের দিকে তাকিয়ে বিরক্তি মাখা কণ্ঠে বলে ওঠে, তোকে কে বলেছে আমার জন্য খাবার আনতে? আমি খাবো বলেছি? রায়ান ইনের পাশে বসতে বসতে বলে, আমি তোর অনুমতির অপেক্ষায় বসেও নেই। কোনো কথা না বলে চুপচাপ খাবার শেষ করবি। ইনার কিছু বলার জন্য মুখ খুলতেই রায়ান এক লোকমা ভাত ইনার মুখে ঢুকিয়ে দেয়। ইনার খাবার গালে নিয়ে হতভম্ব হয়ে বসে থাকে। কি হলো, গাল নড়ছে না কেন? ইনার রাগী দৃষ্টিতে রায়ানের দিকে তাকিয়ে খাবার চিবায়। ইনায়ার এমন অবস্থা দেখে রায়ান স্মিত হাসে। এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? হলে বলবি, আমাকে না বলতে পারলে আম্মুকে বলবি। তাছাড়া একটা চামচ তো বানিয়েছিস, ওকে বলতে পারিস। একটা শয়তান হলেও তোর কথা শুনবে না। আমার সমস্যা হচ্ছে না। আর তো কালকের দিন, পরশুই তো চলে যাব আমি। রায়ান ব্রুকুসকে জিজ্ঞেস করে, চলে যাবে মানে? এনেছিস নিজের ইচ্ছা, তবে যাবি আমার ইচ্ছেতে। কি আজব, আমি এখানে থেকে কি করব? আমার খুবই বোরিং লাগছে।
রায়ান আরেক দলা ভাত ইনায়ার মুখের সামনে ধরে বলে, সে চিন্তা তোকে করতে হবে না। এখান থেকে কি কি করবি সব ব্যবস্থা করা আছে, এমনি এমনি আনেনি তোকে। ইনায়া খাবার মুখে নিয়ে জিজ্ঞেস করে, তা কেন এনেছেন স্যার? সেটা সময় হলে বুঝতে পারবেন ম্যাডাম। খাওয়ানো শেষ করে রায়ান যত্ন সহকারে ইনায়ার মুখ মুছিয়ে পানির গ্লাস এগিয়ে দেয়। বসে থাক, ঘুমাবি না, আমি আবার আসছি, চাইলে একটু হাঁটাহাঁটি করতে পারিস। নেহা দূর থেকে দাঁড়িয়ে দেখছিল রায়ান নিচে নামছে। রায়ানের এটো হাতে দেখে তার বুঝতে বাকি নেই যে রায়ান নিজ হাতে ইনায়াকে খাইয়ে দিয়েছে। ছল চোখ নিয়ে এসে নিজের রুমে চলে যায়। ইনায়ার আজ সকালের সাথে বসেই নাস্তা করছিল, টুকটাক কথাও বলেছে, শুধু নেহা কোনো কথা বলেনি। নাজমা বেগমের মুখটাও কেমন গম্ভীর দেখাচ্ছিল, তবে নুরুল সাহেব স্বাভাবিক ছিল। ইনায়ার থেকে আজিজ চৌধুরী সহ সাজেদা বেগমের কথাও জানতে চেয়েছিল। ইনায়া এখন হয়তো নিমরাকে নিয়ে নিজের ঘরে বসে আড্ডা দিচ্ছে। আজ শুক্রবার, ছুটির দিন, তাই সকালে নাস্তার পর সবাই ড্রয়িং রুমে বসে আছেন। বাড়ির তিন কর্তার হাতে চায়ের কাপ। রায়ানও এসে বসে তাদের সাথে। রায়ান মহিন সাহেবকে উদ্দেশ্য করে বলে, বাবা, গতকাল কি বলবে বলছিলে? আমি তোমার ঘরে গিয়েছিলাম, তুমি ছিলে না। মঈনুদ্দিন সাহেব চায়ে চুমুক দিতে দিতে বলে, না তেমন কিছু না, পরে বলা হবে যাবে। আচ্ছা। তারা সবাই আরও কিছুক্ষণ বসে গল্প করে। তারপর আরমান আসলে রায়ান ওর সাথে বেরিয়ে যায়। বিকেলে সুন্দর আবহাওয়া, মৃদু বাতাস বইছে। অন্যদিকে তুলনায় আজকে গরম অনেকটাই কম। এবারে পেছনে একটা পুকুর আছে। ইনায়া পুকুর ঘাটে বসে আছে। চারপাশ গাছপালা থাকায় গ্রামীণ একটা ভাব আসছে। ইনায়া পরিবেশটা বেশ উপভোগ করছে। নিমরা সহ এসেছিল, কিন্তু তাকে রেখে নিমরা ঘরে গেছে কিছু আনতে। তুমি এখানে কি করছো? কারো কণ্ঠ শুনে ইনায়া পেছন ফিরে তাকায়। নেহা কপাল জড়িয়ে দাঁড়িয়ে আছে। আমাকে বলছো? এখানে কি আর কেউ আছে? না, তুমি তো আমার সাথে কথা বলো না, তাই। তা ওখানে দাঁড়িয়ে কেন? এখানে এসো। হেলে একটু সরে পাশের জায়গা দেখিয়ে বলে, বসো। নেহা একটু এগিয়ে আসে, কিন্তু ইনার পাশে বসে না। বুকে হাত গুজে দৃষ্টি সামনে রেখে জিজ্ঞেস করে, এখানে এসেছো কেন? কেন এখানে আসা কি বারণ, নাকি আমি আসায় তোমার কোনো ক্ষতি হচ্ছে, কোনটা? নেহা বাঁকা হাসে, ইনার দিকে তাকিয়ে বলে, তুমি কিছু বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? জানি না। নেহা কেমন কঠিন স্বরে বলে ওঠে, চলে যাও। ইনা স্তম্ভিত নয়নে নেহাকে দেখে, তারপর তাচ্ছিলের সুরে বলে, শুনেছিলাম চট্টগ্রামের মানুষ নাকি মেহমান নওয়াজিতে খুব প্রসিদ্ধ, এ বুঝি তার নমুনা? নেহা প্রত্যুত্তরে কিছু বলে না। ইনার অভিব্যক্তি বোঝার চেষ্টা করছে হয়তো। ইনা কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, আমি শুধু কিছুদিনের জন্য এখানে এসেছি, আবার চলে যাব, চিন্তা করো না। কোনোদিন যদি সত্যি থাকার জন্য আসি, তাহলে তুমি চাইলেই আমাকে তাড়াতে পারবে না, কিন্তু আমি এখনো নিজেই জানি না আমি কি চাই। নেহা আঙুল উঁচিয়ে কিছু বলতে যাবে, তার আগে ইনিয়া তাকে থামিয়ে দিয়ে বলে, তাই বলছি আমার থেকে দূরেই থাকো নেহা, না হলে ইনায়া আজিজ চৌধুরীকে তুমি চেনো না, তোমায় ধ্বংস করে দিতে আমার একটুও সময় লাগবে না। নেহা হতভম্ব হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। ইনিয়া নিজের কথা শেষ করে পাশ কাটিয়ে চলে আসে। কিছু মানুষকে আঙুল তোলার সুযোগ দেওয়া উচিত না। আরমান আর রায়ান মিলে ছাদে বারবিকিউ পার্টির আয়োজন করেছে। নিমরা মাহিদ সাহায্য করেছে তাদের। ইনিয়া যারাকে নিয়ে একপাশে বসে গান শুনছে। নেহাও আছে, কিছু লাগলে রান্নাঘর থেকে এনে দিচ্ছে। নিমরা এসে ইনিয়ার পাশে বসছে, কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, কি হয়েছে আপি, মন খারাপ? ইনিয়া হালকা হাসার চেষ্টা করে বলে, তোমার কেন এমন মনে হচ্ছে? তোমায় দেখে যে কেউই বলবে কেমন উদাসীন হয়ে বসে আছো। তো কি চাও, নাচবো নাকি? সে তুমি চাইলে নাচতেই পারো, আমি মাইন্ড করব না। এই বলে মুখে হাত চেপে বসে হেসে উঠে ইনিয়াও হাসে। এমএ সবসময় চিলমোড়ে থাকে। রায়ান কাজের ফাঁকেও মাঝে মাঝে ইনায়াকে দেখছে। তা লক্ষ্য করে আরমান রায়ানের কাঁধে হাত দিয়ে বলে, ভাই, এখানেই আছে তোর রঙ্গনা, কোথাও পালাবে না, মন দিয়ে কাজ কর, না হলে হাত পুড়ে যাবে। রায়ান আরমানের হাত নিজের কাঁধ থেকে সরিয়ে বলে, সর শালা। বারবিকিউ হয়ে গেলে আরমান সেগুলো নামিয়ে সবাইকে পরিবেশন করে দেয়। রায়ান গিয়ে ইনায়ার পাশে বসেছে। নেহা আরমানের সামনে একটু ইতস্তত বোধ করে তাই কিছু না বলে চুপচাপ বসে আছে এক পাশে। তার ভয় আরমান যে কোনো সময় রায়ানকে তার ব্যাপারে বলে দিবে, তাই নিজেকে আরমানের দৃষ্টি থেকে দূরে রাখতে চায়। রাত 8টার দিকে মর্জিনা বেগম এসে মাহিদা জারাকে নিয়ে যায়।
তারপর সবাই অনেক মজা করে গান গায়। আরমান ইনিয়াকে বলে, সরি আপু, কি এখনো আমার উপর রেগে আছে? ইনিয়া ভ্রুকুচকে বলে, রেগে থাকবো কেন? না, কথা বলছেন যে তাই বললাম। না, তেমন কিছু না। তারা আরো অনেকক্ষণ আড্ডা দেয়। তবে আরমানের খোঁজে দেওয়ার কথায় নেহা অস্বস্তি বোধ করছিল বলে একসময় নিজেই উঠে চলে যায়। প্রায় রাত 11টা নিচে নামে ওরা। নেমে রায়ান আগে ড্রয়িং রুমে সবাইকে ডেকে জানায় তারা ঘুরতে যেতে চায়। সাবিনা বেগম প্রথমে রাজি হয় না, তবে অনেক কাঠ খড় পুড়িয়ে শেষ পর্যন্ত এই বলে রাজি করায় যেখানে যাবে চট্টগ্রামের ভেতরেই থাকবে, বাইরে কোথাও যাবে না। ইনায়া, আরমান, নিমরা আর রায়ান ছাদে বসে আগের সব প্ল্যান করে ফেলেছিল কোথায় যাবে, কি করবে। কথা ছিল 5 দিনের ট্রিপ, তবে 3 দিনের বেশি অনুমতি পাওয়া গেল না। আর সকাল সকাল ভুইয়া মঞ্জিলে চিল্লাচিল্লি হই হুল্লোড় শুরু হয়ে গেছে। আর এই কাণ্ড সবাই মিলে নয়, কেবল বাড়ির 2 কন্যা শুরু করেছে। এমনটা অবশ্য এ বাড়ির জন্য নতুন নয়, এমন ঘটনা প্রায় সময় দেখা যায়। ছাড় আপু, এটা আমার জামা, আমি পরবো। না, এটা আমার পছন্দ হয়েছে, আমি পরবো, তুমি অন্যটা পরো। এ বলে নেহা নিমরা থেকে টপসটা নিয়ে নেয়। নিমরা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, তোর সমস্যা কি বলতো? অন্যের জিনিসের প্রতি এত লোভ কেন তোর? একটা জামার জন্য এমন করছিস কেন তুই? ওখানে গিয়ে একদিন পরবো, তারপর তুই যখন ইচ্ছে পরিস। না, তুই আমার জামা ফেরত দে, না হলে যেতে পারবি না আমাদের সাথে। নেহা ভ্রুকুচকে বলে, যেতে পারবো না মানে? তুই নেওয়ার কে? আমি না গেলেই তো তোর যাও বন্ধ, আমার জন্যই তো যেতে পারছিস। নিমরা একটু ভাব নিয়ে চুলগুলো সামনে থেকে পেছনে সরায়। এদের দুবোনে ঝগড়ার শব্দে নাজমা বেগম রান্নাঘর থেকে ছুটে আসেন। হাতে খুন্তি নিয়ে দুজনকে শাসাতে শাসাতে বলে, নিমরা অবাক হওয়ার ভান করে বলে, কই মা, চুল তো ছিঁড়িনি, আর সতীন কেন বানাচ্ছ? আমার রুচি এতটাও খারাপ না, অন্যের জামাই নিয়ে টানাটানি করব। মায়ের কথা শুনে নিমরা থেকে নেহা বেশি ভয় পেয়ে যায়। সে কোনোভাবে রায়ানের সাথে সময় কাটানো মিস করতে চায় না। তার থেকে বড় বিষয়, ইনার সাথে একা ঘুরতে যেতে দিবে না। সে দ্রুত নিমরার থেকে টপটা ছুঁড়ে মেরে বলে, এই নে তোর ড্রেস, মা তুমি যাও তো, আমরা ভালো হয়ে গেছি, এই দেখো। সে এগিয়ে গিয়ে নিমরাতে আলতো করে জড়িয়ে ধরে ঠোঁটে কৃত্রিম হাসি ঝুলিয়ে মাকে বোঝায় তারা আর ঝামেলা করবে না। নিমরা বিরক্তি নিয়ে চোখ উল্টায়, যেন নেহার ছোঁয়াতে গায়ে ফোসকা পড়ছে। নাজমা বেগম হতাশার শ্বাস ফেলে মেয়েদের ঘর থেকে প্রস্থান নেয়। এই মেয়ে দুটোকে বোঝানো চারটেখানে কথা নয়। নাজমা বেগম চলে যেতে নেহা নিমরাকে ছেড়ে নিজের ব্যাগপত্র গোছানোতে মন দেয়। ড্রেসিং টেবিলের সামনে বসে ইনায়া রেডি হচ্ছে, তখনই সে দরজার কারো উপস্থিতি টের পায়। পেছন ফিরে দেখে রায়ান দাঁড়িয়ে। ব্রুচি ইশারায় জিজ্ঞেস করে, এখানে কি? রায়ানও ঘড়ির দিকে ইশারা করে বলে, টাইমের খেয়াল আছে? সকাল 6টায় বের হওয়ার কথা ছিল, এখন 7টা বাজে। আমার শেষ, তোর বোনেরা রেডি কিনা দেখ। রায়ান রুমে ঢুকে খাটের এক পাশে এসে বসে। কিছুক্ষণ ইনায়াকে মন ভরে দেখে, যারা খুব প্রশান্তিদায়ক কিছু তার সামনে। যতই দেখুক তৃষ্ণা মেটবে না। সে মনে মনে ভাবে, সব মেয়ে মানুষের মধ্যে কেমন মায়াবী চোখ, স্নিগ্ধ চেহারা, কোমল ঠোঁট, ভুবন বোলানো সৌন্দর্য থাকে। কই অন্য কাউকে দেখে তো কোনোদিন এমন মনে হয়নি। আচ্ছা, এই রাগে মেয়েটার মায়াজাল কেটে কি সে কোনোদিন বের হতে পারবে? ইমায়া কি তাকে নিজের মনে একটু জায়গা দিবে? একটুখানি? কিরে এইভাবে তাকিয়ে আছিস কেন? খেয়ে ফেলবি নাকি? হঠাৎ ইনার কথায় ধ্যান ভাঙে রায়ানের। নিজের রাগিনীকে নিয়ে বোনা কল্পনা জগৎ থেকে বেরিয়ে আসে। তারপর চোখে একগুচ্ছ ভালোবাসা নিয়ে শান্ত নজরে ইনার দিকে তাকিয়ে বলে, না, দুনিয়ার সব বদনজর থেকে তোকে রক্ষা করব। আমি ব্যতীত অন্য কারো নজর তোর উপর পড়তে দিব না। ইনার সরু চোখে তাকিয়ে রায়ানের বলা কথা বোঝার চেষ্টা করে। হঠাৎই রায়ান আবার কণ্ঠ পরিবর্তন করে। ইনার দিকে সামান্য ঝুঁকে নরম আর মোহনীয় স্বরে বলে ওঠে, তোকে খুব আকর্ষণীয় লাগছে এনু, তোর এই রূপ আমাকে চুম্বকের মতো টানছে। ইনা উঠে দাঁড়িয়ে বলে, তুই খুব বাজে ফ্লার্ট করিস, এখন থাম, এবার দেরি হচ্ছে না বুঝি? রায়ান স্মিত হাসে। ইনা যে বিষয়টা এড়িয়ে যেতে চাইছে সে বুঝতে পেরেছে। চল, অনেকটা পথ যেতে হবে, প্রায় 8 থেকে 10 ঘন্টার রাস্তা। 8 থেকে 10 ঘন্টার রাস্তা মানে? কালকে না কথা হলো আমরা চট্টগ্রামের মধ্যেই কোথাও ঘুরবো? পাগল নাকি? চট্টগ্রামে যখন ঘোরাবো
তাহলে রিসোর্টে থাকার কথা কেন বললাম? বাসা থেকে তো ঘুরে যেত। তাহলে কোথায় যাচ্ছি? এবার বুঝলাম, এই জন্যই কালকে বলছিলি কিছু শীতের জামা কাপড় নিতে, তাই তো? সেটা গেলেই দেখতে পাবেন। এখন চলেন, বাকিদের ডেকে আনছে। চল। নেহা নিমরাকে ডেকে তারা বাড়ির সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। বাস স্টেশন থেকে আরমানও তাদের জয়েন করে। সবাই একসাথে বসে বসে যাত্রা শুরু করে। রায়ান ইনার সাথে বসেছে, নেহা নিমরা একসাথে বসেছে। পাশের একটা সিটে আরমান। প্রথমে বাস স্টেশনে আসায় একটু অবাক হয়ে যায় তারা। শুধু আরমান আর রায়ান ছাড়া কেউই জানে না তারা কোথায় যাচ্ছে। পথে নিমরা আরমানকে প্রশ্ন করে, ওর মাথা খারাপ করে দিচ্ছে। এদিকে নেহা হিংসাত্মক দৃষ্টিতে সামনের সিটের দিকে তাকিয়ে আছে। কত চেষ্টা করেও রায়ানের সাথে বসতে পারল না। রায়ান নিজে গিয়েও ইনার সাথে বসতে চাইলে নেহা কী বা আর করতে পারে। প্রায় 2 ঘন্টা কেটে গেছে, তবু ইনার চেহারায় বিরক্তির ছাপটুকু নেই। বাসে চড়ার খুব একটা অভ্যাস নেই তার। হাতে গোনা 2-3 বাড়ি চড়েছে। জানালার পাশে হাওয়া, রাস্তার ধারে সুন্দর গাছপালা খুব উপভোগ করছে সে। ইনা যখন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত, তখন তার পাশে বসা যুবকটি তার স্নিগ্ধকম চেহারা দেখতে মগ্ন। একসময় রায়ান আস্তে করে নিজের মাথাটা ইনার কাঁধে রাখে। ইনার পাশ ফিরে তাকায়, কিছু বলে না। নীরবতাকে সম্মতির লক্ষণ ধরে নিয়ে রায়ান আরেকটু আরাম করে বসে চোখ বুজে ফেলে। ইনা আবার জানলার বাইরে তাকায়। প্রায় 6 ঘন্টা পর তারা পৌঁছায় খাগড়াছড়িতে। মাঝখানে অবশ্য একবার বিরতিতে খাওয়া আর ফ্রেশ হওয়ার জন্য নেমেছিল। বাস থেকে নেমে ইনা নিমরা নেয়াকে এক সাইডে দাঁড় করিয়ে আরমান আর রায়ান গিয়ে একটা জিপ ভাড়া করে। তখনই ইনা জানতে পারে তারা যাচ্ছে সাজেক ভ্যালি। নিমরা তো কি যে খুশি। সে আর নেহা প্রথমবারের মতো যাচ্ছে সাজেক। বাকিরা আগেও গিয়েছিল। চট্টগ্রাম থেকে সরাসরি সাজেকে যাওয়ার নিয়মিত বাস নেই, তাই সাধারণত প্রথমে খাগড়াছড়ি যেতে হয়। ওখানে প্রায় 6 থেকে 7 ঘন্টা। তারপর সেখান থেকে সাজেক আরও 3 থেকে 4 ঘন্টা চাঁদে গাড়ি বা জিপে যেতে হয়। পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে জিপে চড়ে রওনা দেয় মেঘের রাজ্যের উদ্দেশ্যে। সবার চোখে মুখে আনন্দের জোয়ার। হিনা নিমরা গাড়িতে দাঁড়িয়ে বাতাস আর চারপাশের ভিউ এনজয় করছে। তাদের খোলা চুল এলোমেলো হয়ে উঠছে। সাজেক মেঘে ঢাকা এক টুকরো স্বর্গ। এখানে সময় চলে ধীরে, মেঘ নামে গায়ে আর মন হারায় পাহাড়ের কোলে। ভোরে ঘুম ভাঙে পাখির ডাকার মেঘের আদরে। সন্ধ্যায় পাহাড় ডেকে যায় সোনালি আলোয়। শহরে ক্লান্ত মনকে সাজেক যেন নতুন করে শ্বাস নিতে দেখায়। তাই তো আজ এই যুবক যুবতীরা মেঘের রাজ্য উপভোগ করতে যাচ্ছে। চারদিক শুধু নীরবতা, সবুজ আর শুভ্র মেঘ যেন প্রকৃতি নিজ হাতে আঁকা এবং নীরব কবিতা। সারা রাস্তা অনেক আনন্দ ফুর্তি করতে করতে অবশেষে পৌঁছে গেল কাঙ্ক্ষিত প্রিয় জায়গায়। সাজেক ভ্রমণ শুধু একটা ভ্রমণ না, এটা এক ধরনের থেরাপি। প্রকৃতির কোলে হারিয়ে গিয়ে আবার নিজেকে খুঁজে পাওয়া জায়গা। তারা সাজেকের সবচেয়ে সুন্দর ও আধুনিক মাঙ্গপল্লী রিসোর্টের 3টা কটেজ বুক করে রেখেছিল। আরমান আর রায়ানের জন্য একটা কটেজ, নেহা নিমরার আলাদা আর ইনার জন্য আরেকটা কটেজ। এই রিসোর্টটা অসম্ভব সুন্দর। সবাই এসে প্রথমে নিজেদের কটেজে চলে যায়। এতটা পথ জার্নি করে এসেছে, সবাই ভীষণ ক্লান্ত। বিকেল 5টা। সূর্য তখন ধীরে ধীরে পাহাড়ের আড়ালে হারিয়ে যাচ্ছে। চারপাশে একটা সোনালি আলো ছড়িয়ে পড়েছে, যেন আকাশ নিজেই মেঘে আঁকা এক জল রঙের ক্যানভাস। ইনা ধীরে ধীরে কটেজের দরজা খুলল। এটা ছিল তার কক্ষ, বসন্তী কটেজ, সাজেকের সবচেয়ে সুন্দর স্পটগুলোর একটি। দরজা খুলতে তার চোখের সামনে খুলে গেল এক অনন্য দৃশ্যপট। বারান্দা ঠিক নিচেই নেমে গেছে সবুজ পাহাড়ের ঢাল, আর সামনে ভেসে বেড়াচ্ছে অসংখ্য সাদা মেঘ, যেন মেঘগুলো এক একটা গল্প নিয়ে উড়ে বেড়াচ্ছে তার জন্য। ভেতরে ঢুকে সে দেখলো কাঠের শান্ত ছোঁয়া, ছিমছাম বিছানা, জানালার পাশে একটা নরম সোফা, যেখানে বসে পুরো সাজেক চোখে ধরা যায়। নিজের ব্যাগ এক পাশে রেখে পা টিপে টিপে সে বারান্দায় গিয়ে দাঁড়ালো। হাওয়ার একটা কোমল ছোঁয়া গালে লাগতে চোখ বন্ধ করলো সে। এই তো চাইছিল নীরবতা, প্রকৃতি আর নিজের একটা জায়গা। সেই মুহূর্তে সাজেক শুধু একটা জায়গা ছিল না, সেটা ছিল ইনার আত্মার প্রশান্তি খোঁজার ঠিকানা। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা বারান্দা ছেড়ে ইনা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। অনেকক্ষণ ধরে শাওয়ার নিয়ে বের হয় সে। খুব ঘুম ঘুম পাচ্ছে, চোখ যেন বন্ধ হয়ে আসতে চাইছে। এত সুন্দর পরিবেশ আর আবহাওয়া পেয়ে মন প্রাণ এমনিতেই শান্ত হয়ে গেছে। চুল থেকে তোয়ালে খুলে ফেলে বিছানায় গায়েলে শুয়ে পড়ে সে। গভীর তন্দ্রায় সে ভিড় করে ইনায়ের আঁখি জোড়ায়।
নেহা নিমরা নিজেদের কটেজে ঢুকে। নেহা জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। তাদের কটেজটা একটু উঁচু জায়গায়, চারপাশ ছোট ছোট ঝোপঝাড় আর দূরে পাহাড়ের রেখা। সূর্যের আলো ফেলে রাখা সোনালি ছায়া যেন এক বিশেষ শুভেচ্ছা। উফ, এটা কি আসলেই বাস্তব? এত সুন্দর, এত স্নিগ্ধতা। আমার তো ভীষণ আফসোস হচ্ছে এই জায়গায় আগে কেন আসলাম না। নিমরা বিছানায় বসে পায়ের জুতো খুলতে খুলতে বলল, তোর এত সুন্দর রুমে ঘুম আসবে তো? নেহা খিলখিলি হেসে বলল, আরে এখন ঘুম না, আগে গোসল করতে হবে। সে রুমে এসে নিজের ব্যাগ থেকে জামা বের করে শাওয়ার নিতে চলে যাচ্ছে, তখনই নিমরা বলে ওঠে, শোন, তারপর কিন্তু আমার একটা ভালো ফটো সেশন চাই। আচ্ছা, কোন পাগলে তোকে ফলো করে বলতো? সারা দিন আবল তাবল ভিডিও করতে থাকিস। খবরদার বলে দিচ্ছি, আমাকে একদম বিরক্ত করবি না ছবি তোলার না ভিডিও করা নিয়ে। নিজের পাতানো বোনকে গিয়ে বলিস। এই বলে নেহা ওয়াশরুমে ঢুকে পড়ে। শাওয়ার নেওয়া সেরে তারা মিলে চা করে। কাঠের বারান্দায় বসে হাতের কাপে ধোয়া ওঠা চা, সামনে পাহাড়ের গা বেয়ে নেমে আসা মেঘ, দুজনের চোখে মুখে প্রশান্তি। নেহা বলল, এই জায়গাটায় এসে মনে হচ্ছে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি। নিমরা হঠাৎ জোরে জোরে হেসে বলে ওঠে, সে তো তুই বাড়িতেও নিতে পারিস, তোর কাজ হচ্ছে অন্যের নিঃশ্বাস বন্ধ করা। নেহা সরু চোখে নিমরার দিকে তাকায়। নিমরা চায়ের কাপটা নামিয়ে রেখে বলে, এই, আমার মাথায় একটা পাগলামি ঢুকেছে, যদি আমরা আরও 2 দিন বাড়িয়ে থাকি। নেহা একটু চুপ করে বলল, তুই তো পাগল, তোর মাথায় পাগলামি ছাড়া ভালো কিছু কেন ঢুকতে যাবে? তবে কেন যেন মনে হচ্ছে এখান থেকে চলে যেতে মন চাইছে না। কিন্তু দাদি। নিমরা বিরক্তি নিয়ে বলে, থুর, তোকে বলে কি লাভ, দাদির চামচি কোথাকার। রায়ান ব্যাগ রেখে দরজা খুলে সোজা বারান্দায় চলে গেল। তার অভ্যস্ত চোখগুলো হঠাৎ থমকে দাঁড়ালো। মেঘগুলো এতটা কাছে যেন হাত বাড়ালেই ধরা যাবে। আরমান পেছন থেকে বলল, এই ভিউ দেখে যদি তোমার প্রেমে পড়তে হয় তাহলে আমার কিছু বলার নাই। ইনাকে কিন্তু আমি সামলাবো না তখন। রায়ান হেসে বলল, ভিউ নয়, এই নীরবতাটা আমাকে টানে। ভেতরের কটেজটা ছিল একেবারে পরিপাটি। দুটো আলাদা বিছানা, কাঠের দেয়ালে হালকা আলোর ছায়া আর জানালার পাশে রাখা একটা বইয়ের তাক। আরমান বলল, দোষ, আমাদের শহরে এমন শান্তি কোথায়? রায়ান মাথা নেড়ে বলল, তাই তো এখানে এসে মানুষ নিজের ভিতরটা দেখতে পায়। দুজনে কিছুক্ষণ চুপচাপ জানালার পাশে দাঁড়িয়েছিল। কখন যে সূর্য ঢলে পড়েছে আর কখন যে মেঘ এসে পাহাড়ের গায়ে আলতো আদর দিয়ে যাচ্ছে, তারা দুজনেই সেই নীরব ভাষা বুঝতে চেষ্টা করতে লাগলো। কে? দরজায় ঠকঠক শব্দে ইনার ঘুম ভাঙল। চোখ মুখ কুচকে জোরে জিজ্ঞেস করতে লাগলো, কিন্তু অপর পাশ থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না। কেবল দরজায় টোকা দিয়ে যাচ্ছে। সে ধীরে উঠে বসে বালিশের তলা থেকে ফোন বের করে দেখে রায়ানের অনেকগুলো কল আর মেসেজ। রাত 8:37। ইনা তাড়াতাড়ি করে উঠে দরজা খুলে দেয়। দেখে তার সামনে নিমরা। রায়ান মুখ ভার করে দাঁড়িয়ে আছে। ইনা হাই তুলতে তুলতে বলে, সরি রে, আমার এত ঘুম পাচ্ছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম। নিমরা ইনাকে সরিয়ে বলে, আরে সরো তো, আমি এসেছি তোমার রুম ট্যুর দিতে, ভিডিও খারাপ হচ্ছে, হাঁটো। কথা বলতে বলতে রুমে ঢুকে ভিডিও করতে থাকলো। বাইরের দিকে তাকিয়ে ভিডিও নামিয়ে থামিয়ে বলে, ধুর, রাতে তো ভালোই লাগবে না। ইনাপি, তোমাকে তখন কত ডাকলাম, দরজাটা একটু খুললে কি হতো? ইনু, ফ্রেশ হয়ে আয়, কিছু খাবে? আচ্ছা, তোরা একটু ওয়েট কর, আমি আসছি। এ বলে ইনা ওয়াশরুমে চলে যায়। নিমরা এতক্ষণ দরজার বাইরে দাঁড়িয়েছিল, মাত্রই ঢুকলো। আমাকে কোন দিকে গেছে বলা যাচ্ছে না, অনেকক্ষণ ধরেই উধাও। ইনা বেরিয়ে আসলে তারা চলে যায় খাবার খেতে। তারা আগে ইনা পুরো রিসোর্টটা ঘুরে দেখতে চায়, কিন্তু রায়ান তাতে আপত্তি করছে বারবার। তারপর তারা খাওয়া খেয়ে নেয়। রাত তখন 9টা পেরিয়েছে। ইনার যেদি মন চাইছে একটু ঘুরে দেখতে। জায়গাটাই নীরব, রাতে এত সুন্দর লাগছে না জানি দিনের আলো কত ভালো লাগবে। সে এর আগেও কয়েকবার এসেছিল, তবে সেটা অনেক আগে। এই রিসোর্টে প্রথম এলো। কিন্তু ইনার মন হাঁটতে চাইছিল। কটেজ থেকে বেরিয়ে সে পাথরের পথ ধরে হাঁটতে শুরু করলো। সাথে ছিল নায়ান, নিমরা, নেহা। তবে নেহা একটু পেছনে হাঁটছিল, মুখ গোমরা করে। ওর সঙ্গে ইনার কথাবার্তা প্রায় বন্ধ। পথে চারপাশটা ছিল নিস্তব্ধ, শুধু পা ফেলার শব্দ আর মাঝে মাঝে পাতার খসখস। রিসোর্টের আলো হালকা,
দূর থেকে পাহাড়ের গায়ে মেঘের ছায়া ভেসে বেড়াচ্ছে। রায়ান ইনার পাশে হেঁটে চলেছে, মাঝে মাঝে কিছু বলছে, শুধু দুজনেই যেন চুপচাপ হাঁটতে বেশি স্বস্তি পাচ্ছে। বেশ কয়েকবার বারণ করার পরেই যখন ইনা শুনছিল না, তাই নিয়ে বেরিয়েছে। নিমরা কখনো সামনে চলে যাচ্ছে, কখনো পেছনে। এই মেয়ের ম্যাচুরিটি কবে আসবে আল্লাহ মালুম। একসময় তারা একটা ছোট বাঁধানো ঘাটের মতো জায়গায় পৌঁছালো। পাশে ছোট একটা ঝর্ণা বয়ে যাচ্ছে, আর উপরে আকাশ জোড়া তারারা চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে আছে। এনে একটু দূরে গিয়ে বসে পড়ল। বাতাসে শীত শীত ভাব, কিন্তু ভেতরে যেন এক অদ্ভুত এক উষ্ণতা। রায়ান পাশে বসলো। এক মুহূর্ত নীরবতা, তারপর বেশি কিছু সময় কেটে যায় নীরবে। রায়ান আর ইনায়াকে এভাবে একসাথে দেখে নেহা বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। রায়ান ভাইয়া, আমি কটেজে ফেরত যাব, ভালো লাগছে না, চলুন। রায়ানের এই মুহূর্তে উঠে যেতে মন চাইছে না। সে নিমরার দিকে এক নজর তাকিয়ে বলে, নিমরা, ওকে নিয়ে রিসোর্টে ফিরতে পারবে? ভাই একটু পরে চলে আসছে। নেহা একটু উঁচু গলায় বলে, না, আমি আপনার সাথে যাব, উঠুন। রায়ান চোয়াল শক্ত করে বলে ওঠে, তুমি তো জোরে কথা বলছো কেন? আর নিমরার সাথে যেতে সমস্যা কোথায়? এবার যেন নেহার ধৈর্যের বাঁধ ভেঙে এলো। আমার নিমরার সাথে যেতে কোনো সমস্যা নেই, তবে আপনার এই মেয়েটার সাথে রেখে যেতে সমস্যা আছে। রায়ান কপাল কুঁচে একটু বিস্মিত কণ্ঠে বলল, তুমি এভাবে রিয়েক্ট করছো কেন? কি হয়েছে? এনাকে নিয়ে কি সমস্যা? নেহা আবার কিছু বলতে যাবে, নিমরা নেহার মুখ চেপে ধরে। কিছু না ভাই, ওর ভালো লাগছে না তো তাই উল্টাপাল্টা বকছে, আমি নিয়ে যাচ্ছি। তারপর আবার নেহার কানে ফিসফিসিয়ে বলে, কি করছিস তুই? এখানে সিনক্রেট করার মানে কি? ভাইকে চিনিস না? এসব এখন বললে সকালবেলায় বাসে বাড়ি পাঠিয়ে দিবে, তোর সাথে আমাকেও। নেহার কিছু না বলে নিজের রাগ নিয়ন্ত্রণ করে নিমরার সাথে রিসোর্টে ফিরে যায়। ইনায়ও আর সেখানে থাকতে চায় না। রায়ানের সাথে করে আবার নিজ কটেজে ফিরে যায়। রাত প্রায় 11:14। ইনায় নিজের কটেজে বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতিতে নিজের মন, আবেগ, অনুভূতি বিলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই নীরব প্রকৃতি যেন তার জীবনের শূন্যতাগুলোকে আরও ফুটিয়ে তুলেছে। নিজেকে খুব একা নিঃসঙ্গ লাগছে। এই কুয়াশা ভরা রাত অষ্টাদশীর মনের সান্ত্বনার প্রলেপ এঁকে দিচ্ছে। ইনায় চোখ বন্ধ করে কিছু ভাবছে, তখনই পেছনে কারো উপস্থিতি টের পায়, কিন্তু ইনায় পেছন ফিরে তাকায় না, যেন কাঙ্ক্ষিত কারো আগমন। খুব পরিচিত কেউ, যার অস্তিত্ব ইনায়ের চিরচেনা। রায়ান পেছন থেকে চুপচাপ এসে ইনায়ের কোমর জড়িয়ে ধরে। ইনায়ের এলোমেলো সিল্কি চুলের ভাঁজে মুখ ডোবায়। এক মুহূর্তের জন্য ইনায়ের সর্বাঙ্গ যেন কেঁপে ওঠে। রায়ানের হাতের বাঁধন আরও দৃঢ় হয়। ইনায়ের তার হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু রায়ান যেন আজ না ছাড়ার পণ করেছে। কিছুক্ষণ এভাবে নীরবে কেটেছে। রায়ানের হাতের বাঁধন হালকা হয়ে আসে। ইনায়া ঘুরে রায়ানের দিকে তাকায়। রায়ানের হাত তখনও ইনায়ার কোমর জড়িয়ে কিছুক্ষণ রায়ানের চোখের দিকে তাকিয়ে থাকে, কিছু বোঝার চেষ্টা করছে যেন। তারপর শান্ত কণ্ঠে বলে, আমার তোর সাথে কিছু কথা ছিল, আমার মনে হয় এবার আমাদের সবটা ক্লিয়ার করে নেওয়া উচিত। রায়ান ভ্রু জড়িয়ে জিজ্ঞেস করে, কিসের কথা বলছিস? নেহাকে নিয়ে আর এই ধোঁয়াশা ভরা সম্পর্কের। কিসের ধোঁয়াশা? আমার কাছে তো সবটাই পরিষ্কার। আর নেহার ব্যাপারে তুই ভাবিস না, আমি দেখে নিচ্ছি। দেখ, বিষয়টা আমাদের সামনাসামনি বসে। ইনায়াকে কথা শেষ করতে না দিয়ে রায়ান বলে ওঠে, হুম, এইসব নিয়ে পরে আলোচনা করব। এখন মন দিয়ে আমার কথা শোন। তোর বিছানায় একটা ড্রেস রেখেছে, পরে বাইরে আয়। নিজের কথা শেষ করে সে চলে যায়। ইনা তাকিয়ে থাকে রায়ানের যাওয়ার পানে। বিরক্ত হয়ে যাওয়ার আগের স্থানে দাঁড়িয়ে থাকে। রায়ানের বলা কথাটা ঠিক করে বুঝে ওঠেনি হয়তো। একটু পর রুমে ঢুকে দেখে বিছানায় একটা প্যাকেট রাখা। হাতে নিতেই দেখে খুব সুন্দর একটা হোয়াইট গাউন, সাথে কিছু ম্যাচিং জুয়েলারিও আছে। সাদা রং ইনার ভীষণ পছন্দ। ড্রেসটা দেখে ঠোঁটের কোণে হাসি দেখা গেল। ইনার শপিং ব্যাগ থেকে ড্রেসটা বের করে আয়নার সামনে দাঁড়িয়ে গায়ে জড়িয়ে দেখতে লাগলো। খুব সুন্দর জামাটা, বারবি টাইপ। হঠাৎই মনে পড়ল রায়ানের কথা। সাথে সাথে সে ড্রেস নিয়ে চলে গেল ওয়াশরুমে। তাড়াতাড়ি তৈরি হতে হবে, এমনিতেই অনেক রাত হয়েছে। উফ আল্লাহ, হাড্ডিটা মনে হয় ভেঙেই গেল। বাহু চেপে ধরে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সামনে থাকা মেয়েটি আরমানকে বকতে লাগলো, এই আপনার সমস্যা কি বলুন তো? বিকালে একবার রিসর্টের বাইরে ধাক্কা দিয়ে আমার নিচে ফেলে দিলেন, সরি তো দূরের কথা, একটাবার ফিরেও তাকালেন পর্যন্ত না। এখন আবার নিজের দানবের মতো শরীরের বাড়ি দিয়ে আমার হাতের জয়েন্ট খুলে ফেলেছেন। আরমান হা হয়ে মেয়েটিকে দেখছে, কিছু একটা ভেবে বলে,
ছোট মরিচের ঝাল বেশি, সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। এই পিচ্ছি মেয়ে, তোমার গার্ডিয়ান কোথায়? পাহাড়ি এলাকা মেয়েকে এমন রাত বিরাতে মানুষের সাথে ঝগড়া করতে একা ছেড়ে দিল? আরমানের এমন কথায় মেয়েটি একদম তেলে বেগুনে জ্বলে ওঠে। রাগে চোখে আরমানের দিকে তাকিয়ে কোমরে হাত দিয়ে বলে, এক্সকিউজ মি, পিচ্চি কাকে বলছেন? আমি ভার্সিটিতে পড়ি আর এখানে বন্ধুদের সাথে এসেছি, বুঝেছেন? আরমান হালকা হেসে বলে, ইয়েস ম্যাম। সেই জোরের কথা বলছেন? একদম লাউড অ্যান্ড ক্লিয়ার, বাট দেখে মনে হয় না। আপনার মনে হয় না হয় আমার কিচ্ছু যায় আসে না। এ বলে মেয়েটা মুখ বাঁকা করে সেখান থেকে চলে যায়। কি মেরে বাবা, মেরে বলতি বান্দর কার দি। ইনা তৈরি করে কটেজ থেকে বাইরে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু আশেপাশে কেউ নেই। সে একটু অবাক হয়, দেরি করে ফেলো নাকি ভেবে রায়ানের নাম্বারে বেশ কয়েকবার কল দেয়, কিন্তু এখানে আসার পর থেকে নেট পাওয়া যাচ্ছে না ঠিক করে। এই আরেক মুশকিল। মোনা আর শান্তর অনেকগুলো কল এসেছিল, এখানে আসার পর থেকে ওদের সাথে কথা হয়ে ওঠেনি। ইনা আশেপাশে দেখতে লাগলো কাউকে পাওয়া যায় কিনা। হঠাৎ পেছন থেকে রায়ান এসে ওর চোখে একটা কালো ফিতা বেঁধে দিয়ে বলে, চুপচাপ কোনো প্রশ্ন ছাড়া সামনে চল। দূর, চোখ বাঁধছিস কেন? নো মোর ওয়ার্ডস। রায়ান ধীরে ধীরে ইনায়াকে নিয়ে সামনে যেতে লাগে। কিছুক্ষণ পর তারা গিয়ে পৌঁছে একটা বড় গাছের নিচে। সেখানে গিয়ে সুন্দর করে লাইটেনিং ডেকোরেশন করা হয়েছে। রায়ান আস্তে করে ইনায়ের চোখ থেকে কাপড়টা সরিয়ে দেয়। নিমরা, আরমান, শান্ত, মুনা সবাই মিলে হাতে কনফেটি পপার ধরে আছে। ইনায়া চোখ মেলে তাকাতেই একসাথে সেগুলো ফাটায়। রায়ান ফিসফিস করে ইনায়ার কানের কাছে এসে বলে, শুভ জন্মদিন বউ। ইনায়া চোখ বড় বড় করে রায়ানের দিকে তাকায়। আজ তার এই ডাক শুনে রাগ হচ্ছে না, বরং ভীষণ লজ্জা পাচ্ছে সে। সবাই একসাথে ইনায়াকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানায়। খুশিতে ইনায়ার চোখ ছলমল করে। সুন্দর একটা মিষ্টি হাসিতে তার ওষ্ঠধর প্রসারিত হয়। মোহনা শান্তকে দেখে সে খুব অবাক হয়। যদি তাদের ফ্রেন্ডদের আগে থেকে প্ল্যান ছিল নিজেকে আসার, তবে মোহনা তো বলেছিল আসবে না। মোহনা এসে ইনায়াকে জড়িয়ে ধরে। হ্যাপি বার্থডে মাই বেস্টি। থ্যাংক ইউ, কিন্তু তার আগে বল তুই এখানে কি করে? আঙ্কেল তোকে অনুমতি দিল? মোনা হাসি মুখে জবাব দেয়, সে আর দিবে না। রায়ান ভাই নিজে ফোন করে তোর জন্মদিনের সারপ্রাইজ প্ল্যানের কথা জানাতেই বাবা রাজি হয়ে গেছে। ইনা শান্তর দিকে তাকিয়ে বলে, কিরে কেমন আছিস? আমি তো ভালোই, তুই কেমন আছিস বার্থডে গার্ল? ভালো, তোরা এসেছিস, আমি খুব খুশি হয়েছি, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ গাইস। নিমরা পাশ থেকে বলে ওঠে, এসব ক্রেডিট কিন্তু আমার ভাইয়ের, ধন্যবাদ যদি দেওয়ার হয় তাকেই দাও। ইনে গিয়ে আবার রায়ানের সামনে দাঁড়ায়। কিরে তোকে কি আবার আলাদা করে ধন্যবাদ দিতে হবে নাকি? নো ম্যাডাম, এসব ধন্যবাদ আমাকে পোষাবে না। ইনে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, তা কি চাই আপনার? রায়ান হালকা ঝুঁকে বলে, সেটা কি সবার সামনে বলতে হবে? পরে বললে হয় না? সবাই তাদের দিকে কেমন করে তাকিয়ে আছে। ইনা চেহারা লজ্জা লাল হয়ে যাচ্ছে। বজ্জার ছেলেটা কি শুরু করলো আজ? সে ধাক্কা দিয়ে রায়ানকে সামান্য সরিয়ে দেয়। সর। আরমান মাঝখান থেকে সবাইকে উদ্দেশ্য করে বলে, অ্যাটেনশন, রোমান্স গল্প গুজবের জন্য পরে আলাদা করে সময় দেওয়া হবে। এখন এসো কেক কাটি। আমার কিন্তু খিদে পেয়েছে অনেক। ডেকোরেশনের প্রেসারে খাবারটাও খেতে পারিনি ঠিক মতো। উফ, আরমান ভাই খাই খাই করছেন কেন আপনি? দেখছেন না আমি ভিডিও করছি, সব খারাপ করে দিচ্ছে। আরমান নিমরার মাথায় একটা গাঁটটা মেরে বলে, তোকে না মানা করেছি এসব ভিডিও বানাবি না, আর আজকের ভিডিও যদি তুই আপলোড দিস তোর খবর আছে বলে দিচ্ছি। এরপর একটু ব্যঙ্গ করে বলে, ছাপরি টিকটকার। নিমরা কিছু না বলে শুধু মুখ বাঁকা করে। ছোট হলেই ঝামেলা, সবাই শুধু মারে। ইনা কেক কাটার জন্য টেবিলের কাছে যায়। সে আর রায়ান মিলে ছুরি ধরে কেক কাটার উদ্দেশ্যে। ইনা ফু দিয়ে মোমবাতি নিভিয়ে কেক কাটিং করে একে একে সবাইকে খাইয়ে দেয়। নিমরা সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করতে মহাব্যস্ত। ইনা কেক খাওয়ানোর জন্য নেহাকে খুঁজতে লাগলো। নিমরা তোমার আপু কোথায়? এখনো আসেনি এখানে? না, আপুর নাকি ঘুম পাচ্ছিল, ও ঘুমিয়ে পড়েছে। আচ্ছা। ইনা বুঝতে পারে নেহা হয়তো ইচ্ছে করে আসেনি, তবে সে আর কথা বাড়ায় না। রায়ান ফানুস নিয়ে আসে।
সে আর ইনিয়া মিলে একটা ফানুস আকাশে উড়ায়। ইনিয়ার চেহারায় আনন্দের উচ্ছ্বাস দৃশ্যমান। রায়ান এক দৃষ্টিতে নিজের শখের নারীকে, তার হৃদয়ের রাগিনীকে দেখতে থাকে। তারপর সবাই একত্র হয়ে কিছু খাবার পানীয় খেতে খেতে গল্প করতে লাগলো। সুন্দর একটা চাঁদনি রাত, মন মাতানো পরিবেশ, কাছের প্রিয় মানুষগুলোর একসাথে। ভালো থাকার জন্য আর কি চাই? আরমান খানিক পর মোনাকে দেখছে, কিছু বলার চেষ্টা করছে হয়তো, কিন্তু পারছে না। মোনা ফিরে তাকাতেই চোখ ফিরে নিল। মোনা ভ্রু কুঁচকে আরমানের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আচ্ছা এই লোককে এতক্ষণ আমাকে দেখছিল। শান্ত তো এখানে আসার পর থেকে সুযোগ পেয়ে বসেছে নিমরার সাথে ফ্লার্ট করার। রায়ান ইনিয়াকে নিয়ে ব্যস্ত, এদিকে আরমানরা মোনার সাইলেন্ট বিদ্রোহ চলছে। এই সুযোগ নীরবে লুটে নিচ্ছে শান্ত। কিছুক্ষণ পর গান ধরা হলো, কয়েকটা গান শান্ত গাইল। এরপর আরমান, এবার রায়ানের পালা। সে গাইবে তার রাগিনীকে উদ্দেশ্য করে। আজকে তার কোনো জোরাজোরি করতে হয়নি। নিচ থেকে গিটার হাতে তুলে ইনার দিকে তাকিয়ে গাইতে লাগলো সে। ইনা গভীর মনোযোগ দিয়ে রায়ানের গান শুনছিল। হয়তো গানের পেছনে থাকা রায়ানের অনুভূতি বোঝার চেষ্টা করছে সে। সবার করতালিতে ইনার ধ্যান ভাঙে। রায়ান নিজের জায়গা থেকে উঠে এসে ইনার পাশে কাছে হাঁটু গেড়ে বসে। আলতো করে ইনার হাত দুটি নিজের হাতে মুষ্টিবদ্ধ করে ধরে। এনো, জানি এমন কথা এর আগে গত কয়েক বছর হয়তো 1000 বার বলেছে, তাই আবার স্পেশালি তোকে কিছু বলতে চাই। আজকে আর আমি কারো কোনো বারণ শুনবো না, তোর চুপ থাকে সহ্য করবো না। আজকে আমার জবাব চাই, বল শুনবি আমার কথা? সকলের নজর এই মুহূর্তে তাদের দিকে, খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। ইনা একটু ইতস্তত বোধ করছে। সে জানে রায়ান কি বলবে। অন্য সময় হলে হয়তো ধমাকে চুপ করে দিত সব সময়ের মতো, তবে আজকে তার মনে শুনতে ইচ্ছা করছে রায়ান কি বলতে চায়। সে মাথা নেড়ে সম্মতি জানায়। সবাই রায়ানকে বলার জন্য চেয়ার আপ করছে। রায়ান আবার ইনায়াত চোখে চোখ রেখে বলতে শুরু করে, তুমি আমার প্রেম রাজ্যের সুখ তারা, আমার হৃদয় মহলের মালিকা। রাগিনী তুমি আমার শখের নারী। খুব 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 ভালোবাসি তোমায়। ওই কল্পনা জগতের রাজকুমারী হবে কি আমার হৃদয়ের রাগিনী? তোমার সাথে জীবন হবে পূর্ণতার গান, চাঁদের আলোয় বাঁধব প্রেমের গান। ইনার চোখে পানি টলমল করছে। তার এত বছরের আবেগ, অনুভূতি, ভালোবাসা, ভালো লাগা সব যেন চোখের পানি হয়ে উপচে পড়ছে চাইছে। অবাধ্য চোখে পানিগুলো আর ধরে রাখা গেল না। ঝরঝর করে কাপড় দিয়ে বেয়ে পড়তে লাগলো। ওষ্ঠদয়ের বিজয়ের হাসি। রায়ানকে কি কখনো যে সে গত 8 বছর ধরে পুরুষটিকে নীরবে ভালোবেসে এসেছে? রায়ান ধীরে ধীরে প্যান্টের পকেট থেকে একটা গ্রিন স্টোনের ডায়মন্ডের রিং বের করে ইনার সামনে ধরে। ইনি অবাক হয়ে তাকিয়ে আছে। সব কিছু আশানুরূপ হলেও এটা সে মোটেও আশা করেনি। মোনা আর নিমরা হঠাৎ চিৎকার করে বলে ওঠে, ওয়াও! আরমান আর শান্ত মিলে এদের মুখ চেপে ধরে। চুপ, জীবনের ডায়মন্ডের রিং চোখে দেখিসনি? চল, এখানে আর থাকতে হবে না তোদের, ওদের একটু একা থাকতে দে। মোনা নিমরা না যেতে চাইলে জোর করে নিয়ে যাওয়া হয়। রায়ান এখনও সেভাবে বসে আছে, বিরক্তকর দৃষ্টি নিয়ে এদের কাণ্ড দেখছে। ওরা চলে যেতেই আবার ইনার দিকে ফিরে তাকায়। ব্যস্ত কণ্ঠে ইনাকে জিজ্ঞেস করে, কি হলো? কিছু বলছিস না যে? আর কাঁদছিস কেন? ইনা হাসি মুখে রায়ানের দিকে হাত বাড়িয়ে দিয়ে রিং পরিয়ে দিতেই ইশারা করে। রায়ান দেরি না করে দ্রুত রিংটা ইনায়ের অনামিকা আঙুলে পরিয়ে দেয়। জান, একটা চুমু খাই প্লিজ, আই সোয়ার, অনলি ওয়ান প্লিজ। ইনায়া চোখ বড় বড় করে রাগী দৃষ্টিতে রায়ানের দিকে তাকায়। রায়ান হেসে উঠে ইনায়ার পাশে বসে, আচ্ছা বুঝি এখন না। হঠাৎ ইনায়ার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তার হৃদয়ের রানীর স্নিগ্ধ চেহারার দিকে তাকিয়ে থাকতে লাগলো। ইনায়া থেকে সম্মতি পাওয়া গেছে। এবার সে বাড়িতে গিয়ে সবাইকে ইনায়ার কথা জানাবে। এই সময় অপেক্ষা তো ছিল সে এতদিন। অবশেষে অপেক্ষার প্রহর শেষ করে কাঙ্ক্ষিত দিনটি এসে গেছে তার জীবনে। আজ সে ভীষণ খুশি। ইনায়া তার চুলে বিলি কেটে দিচ্ছে। রায়ের চোখ বন্ধ করে তো উপভোগ করছে। এই মুহূর্তটা তার মনে প্রশান্তি এনে দিচ্ছে। কিছুক্ষণ চুপ থেকে রায়ান আবার গান ধরল। রাত প্রায় 2:34। আরমান, নিমরা, মুনা, শান্ত নিজ নিজ কটেজে ফিরে যায়। আরমানের কটেজ খালি থাকায় ভালো লাগছিল আর ঘুমও আসছিল না দেখে সে শান্তর কাছে চলে যায়। রায়ান তখনও ইনায়ার সাথে। নিমরা নিজ রুমে ঢুকে দেখে নেহা একটা চেয়ারে বসে ফোন দেখছে। সে কিছু না বলে চুপচাপ ক্যামেরা সাইড টেবিলে রাখে। খাটের একপাশে বসে জুতা খুলতে ব্যস্ত। নেহা এসে তার পাশে বসে। নিমরা তার দিকে না তাকিয়েই জিজ্ঞেস করে, কি রে,
ঘুমোস না এখনো? ঘুম না আসলে আমাদের সাথে গেলি না কেন? কথাটা যেন নেহার জ্বলন্ত শরীরে ঘি ছিটানোর কাজ করলো। নেহা রাগান্বিত কণ্ঠে বলতে লাগলো, আমার হবু বর অন্য একটা মেয়ের জন্য সারপ্রাইজ পার্টির আয়োজন করবে, আর তুই বলছিস আমি সেই পার্টিতে নাচতে যাব? নিমরা সামান্য তাচ্ছিল্যের সুরে বলে, যাকে হবু বর দাবি করছিস সে কি আদৌ তোকে বিয়ে করতে চায়? নেহা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, মানে কি বলতে চাচ্ছিস তুই? বিয়ে করতে চাইবো না কেন? দাদি তো নিজেই আমাদের বিয়ে ঠিক করেছে। তাছাড়া বড় চাচাও তো রাজি এই বিয়েতে। নিমরা এবার নেহার দিকে ঘুরে বসে বলে, কিন্তু ভাইয়া কি রাজি? রাজি তো দূরে থাক, ভাইয়া তো এই সম্পর্কে কিছুই জানে না। নিমরা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। নেহাকে বোঝানোর উদ্দেশ্যে বলে, দেখ আপু, তুই আমার বোন, আমি চাই না তুই পরে গিয়ে কষ্ট পাস। ভাইয়া ইনাপিকে ভালোবাসে, আর ইনাপিও ভাইয়াকে ভালোবাসে। তুই কেন শুধু শুধু তাদের দুজনের মাঝখানে আসার চেষ্টা করছিস? ভাইয়া ইনাপিকে কখনো ছাড়বে না। সর, তুই কি সত্যি আমার বোন মানিস? আমার তো মনে হয় না। আর রায়ান ভাইকে তো আমি বিয়ে করেই ছাড়বো, দেখে নিস তুই। আপু, তোর তো বয়ফ্রেন্ড আছে, কি যেন নাম ওনার? আচ্ছা যাই হোক, আমি যতটুকু জানি উনি তোকে খুব ভালোবাসে, বিয়েও করতে চাই। ভালো ফ্যামিলির ছেলে, তুই ওনাকে বিয়ে করে নে, ভালো থাকবি। এসব যে ছেড়ে দে। তোর আমাকে এত বোঝাতে হবে না, আমার ভালো আমি বুঝে নেব। ওকে ফাইন, নিজের পায়ে নিজেই কুড়াল মারতে চাইলে আমার কি? এই বলে নিমরা উঠে চেঞ্জ করার উদ্দেশ্যে ওয়াশরুমে চলে যায়। নেহা বসে মনে মনে ভাবতে থাকে, রায়ান ভাই ইয়ানাকে না ছাড়লে কি হয়েছে? ইয়ানা তো ছাড়তেই পারে। অনেক অহংকার ওই মেয়ের, তাই না? এই অহংকার যদি আমি ভেঙে গুড়িয়ে না দিয়েছি তো আমার নামও নেহা নয়। সকালের মনোরম পরিবেশ শান্ত। আরমান পা ঝুলে বসে আছে রিসোর্টে থাকা একটা ঝুলন্ত কাঠের মাচাঙে। ঝুলন্ত নয়, তবে বেশ উঁচুতে, নিচ থেকে সিঁড়ি বেয়ে ওঠার ব্যবস্থাও আছে। এটি মূলত ট্রি ব্যালকনি নামে পরিচিত। রিসোর্টের এই জায়গা থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। কিছুক্ষণ সেভাবে বসে থাকার পর শান্ত আরমানকে সন্দেহজনক কণ্ঠে জিজ্ঞেস করে, ভাই, কালকে রাত থেকেই দেখছি আমার সাথে খুব ভাব জমানোর চেষ্টা করছেন। কি ব্যাপার বলুন তো? আমার সাথে কি কোনো দরকার আছে আপনার? আরমান একটু আহত স্বরে বলে ওঠে, উফ ছোট ভাই, তুমি আমাকে ভুল বুঝছো। সবাইকে স্বার্থপর হয়, আমি তো এমনি তোমাকে একটু কোম্পানি দিচ্ছিলাম। দুনিয়াটাই স্বার্থের ভাই। এখন ঝেড়ে কাশুন তো দেখি কি হয়েছে আপনার। শান্ত আগ্রহ ভরা দৃষ্টি নিয়ে আরমানের উত্তরের আশায় বসে আছে। কিছুক্ষণ পর আরমান বলে, আচ্ছা, তুমি যখন এত করে জিজ্ঞেস করছো বলেই ফেলি। আসলে তোমার ওই বান্ধবীটা আছে না, একটু খাটো করে, আমার ওকে খুব ভাল লেগেছে। এখন তুমি যদি একটু... এই তো এবার লাইনে এসেছেন। কে, মুনার কথা বলছেন? তাই পারলে নাম্বারটা দাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। সে না হয় দিলাম, তবে তার আগে শিওর হন শুধুই কি ভালো লাগে নাকি ভালোবাসাও আছে। সিরিয়াস হলে আমি ম্যানেজ করে দেবো, সমস্যা নেই। আমি কিন্তু আমার বান্ধবীদের নিয়ে খুব পজিটিভ। ওরা আমার বোনের মতো। টাইম পাসের চিন্তা মাথায়ও আনা যাবে না। হ্যাঁ। আরে না না, তেমন কিছু না। কালকে সবাই দেখা হলো, এখনই কিভাবে বলবো ভালোবাসার কথা। তবে চিন্তা করো না, আমি এমন ছেলে না, টাইম পাস করে ঠকাবো না। যা হবে দুজনের মতামত নিয়েই হবে। ভালো না বাসলেও এতটুকু বলতে পারি, প্রেমে পড়েছি। মেয়েটাকে দেখতে ভীষণ কিউট লাগে। তাহলে ঠিক আছে ভাই, আপনি কি জানেন প্রেমে পড়লে 12 বাচ্চার মাকেও সুন্দর লাগে। একথা শুনে আরমান হাসতে লাগে। কি বলছো এসব? তুমি কি বলতে চাচ্ছ তোমার বান্ধবী সুন্দরী না? আরে না, কথার কথা বললাম আর কি। শেষ রাতে রায়ানের কাঁধে মাথা রেখে ইনায়া ঘুমিয়ে পড়েছিল। ভোর 4টায় রায়ান কোলে তুলে এনে ইনায়াকে তার কটেজে রেখে গেছে। সকাল 7টায় সূর্যের ঝলমলে কিরণ চোখে লাগতেই ইনায়ার ঘুম ভেঙে যায়। 2 হাত দিয়ে চোখ আড়াল করার চেষ্টা করছে সে। একটু পর চারপাশ ভালো করে দেখে, আরে সে তো তার রুমে শুয়েই। কটেজে ফিরল কখন? সে কিছু মনে করার চেষ্টা করে। রাতে তো শেষবার রায়ানের কাঁধে মাথা রেখে কথা বলছিল তারা। এরপর তো আর কিছু মনে নেই। খুব ঘুম পাচ্ছিল তার, হয়তো ঘুমিয়ে পড়েছিল। তাহলে কি এখানে আমাকে রায়ান নিয়ে এসেছে?
গতকাল রাতের কথা মনে পড়তে ইনার গাল দুটো লজ্জায় লাল বর্ণ ধারণ করে। অদ্ভুত এক অনুভূতি, ভালো লাগা গ্রাস করে নেয় তার মনকে। হঠাৎই সবকিছু কেমন ভালো লাগছে। তার খিটখিটে মেজাজ ফুরফুরে হয়ে উঠেছে। ঠোঁটে হালকা হাসি রেখে গা থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে বিছানা ছেড়ে নেমে আসে। মিল থেকে 1 কাপ কফি করে নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। ইনা একটা চাদর কাঁধে জড়িয়ে আছে। চারপাশে কুয়াশার নরম পর্দা, যেন মেঘ এসে ইনার পাশে বসে গল্প করছে। দূরের পাহাড়গুলো কুয়াশার আড়ালে আধো ঘুমন্ত, আর সূর্যের প্রথম আলো তাদের কপালে হালকা কমলা রং জড়িয়ে দিচ্ছে। ইনার হাতে 1 কাপ গরম কফি, তার ধোয়া মেঘের সাথে মিশে একাকার। হাওয়ায় পাইন গাছের তাজা গন্ধ আর দূরের পাখির মিষ্টি সুর মিলে যেন একটা নিঃশব্দ গান বাজছে। ইনা চোখ বুজে গভীর শ্বাস নেয়। তার মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সব তাড়াহুড়ো, সব চিন্তে দূরে কোথাও হারিয়ে গেছে। তার বুকের ভেতর একটা অদ্ভুত হালকা ভাব, যেন সে মেঘের মতো ভেসে বেড়াচ্ছে, পাহাড়ের সাথে কথা বলছে। ইনার ঠোঁটে একটু মৃদু হাসি। এই সকাল, এই মেঘ, এই শান্ত যেন তার হৃদয় চিরকালের জন্য ছবি এঁকে দিয়েছে। একটু পরে কেউ তার দরজায় কড়া নাড়ে। দরজা খোলা আছে, চলে এসো। ইনা ভেবেছিল হয়তো রায়ান বা নিমরা এসেছে, কিন্তু সে পেছনে ঘুরে দেখে মোনা। ও তুই? মোনা হেসে ইনার কাছে আস্তে আস্তে বলে, কেন, রায়ান ভাইয়ের অপেক্ষায় ছিলে বুঝি? ধুর না, আসলে তোর কথা মাথায় আসেনি। আমি জানতাম সকালে কেউ না কেউ ডাকতে আসবে, তাই আগে থেকে দরজার লক ওপেন রেখে এখানে এসে বসেছি। ও বুঝেছি, আমি তো দেখতে এসেছিলাম রাতে একাই ঘুমিয়েছিলিস নাকি। ইনা মোনার মাথায় একটা গাঁটটা মেরে বলে, কি সব বাজে বকছিস? হ্যাঁ আরে না, আই মিন আদৌ রাতে ঘুমিয়েছিলি কি না তাই দেখতে এলাম, রুমে আছিস নাকি। ইনা সরু চোখে মোনার দিকে তাকিয়ে বলে, মুনা, আমার তোর কথাগুলো কেমন যেন লাগছে। কি বোঝাতে চাচ্ছিস তুই? এই কোনো সাধারণ কথা নয় লা, এ হলো বাজে কথা। এই বলে মোনা হো হো করে হেসে গড়াগড়ি খেতে লাগলো। মোনার অবস্থা দেখে ইনাও হেসে ওঠে। তুই আসলেও বাজে মাইন্ডের হয়ে গেছিস মোনা, দুষ্টু মেয়ে। উচিত কথা বললেই আমি দুষ্টু হয়ে গেলাম? বুঝি বুঝি, সব বুঝি। আচ্ছা হয়েছে, থাম এবার। তোরা এখানে কখন এসেছিস? আমাকে একবার জানালিও না। এটা তো সারপ্রাইজ ছিল, বলে দিলে কিসের আর সারপ্রাইজ। তবে আমরা এসেছিলাম তোদের আগেই, গতকাল দুপুর 3টার দিকে হবে। তোকে অনেক কল মেসেজ করেছি, তোর তো কোনো খবর ছিল না। ও আচ্ছা, চা নাকি কফি, কি খাবি? আরে কিছু না, আমি তো তোকে ডাকতে এলাম নাস্তার জন্য, চল। আর কিছুক্ষণ বসি না, ভালো লাগছে তো। নো ইনু, সময় কম আমাদের, আবার আগামীকাল ফিরতে হবে, অনেক জায়গা ঘোরা বাকি এখনো। আচ্ছা চল। দুই বান্ধবী মিলে অনেকগুলো ছবি তুলে বাইরে চলে যায় নাস্তার উদ্দেশ্যে। তার কলেজের বাইরে এসে দেখে শান্ত আরমান টিচ বেলকনিতে বসে আড্ডা দিচ্ছে। তারাও গিয়ে সিঁড়ি বেয়ে সেখানে ওঠে। এখান থেকে ভিউটা অনেক বেশি সুন্দর, মনে হয় যেন মেঘগুলো হাত দিয়ে ধরা যাবে। মনে আলাদা এক প্রশান্তি এনে দেয় এই জায়গাটা। ইনায়া আর মোনা দাঁড়িয়ে পরিবেশ উপভোগ করছে, আর এদিকে শান্ত একবার মোনাকে দেখে আবার আরমানের দিকে তাকে মুচকে মুচকে হাসছে। ইনায়া খেয়াল না করলেও মোনা বিষয়টা লক্ষ্য করে। শান্তকে ব্রুচি ইশারা জিজ্ঞেস করে, কি? প্রত্যুত্তরে শান্ত মাথা নেড়ে বোঝায়, কিছু না। ইনা আশপাশ তাকিয়ে দেখে বলে, বাকিরা কোথায়, আসেনি এখনো? জবাবে আরমান বলে ওঠে, সেটা তো আমরা জানি না, আমরা দুইজন একসাথে ছিলাম। তা আপনি যার সাথে ছিলেন সে কই? জানি না, হয়তো নিজের কটেজে আছে। আপনি একটু গিয়ে ডেকে আনুন, আমি নিমরাকে আর নেহাকে নিয়ে আসি। আরমান উঠে দাঁড়িয়ে বলে, না না, আপনি গিয়ে রায়ানকে ডেকে আনুন। আমি জায়গাতে গেলে আবার এখন আমাকে ঝাড়গে। আমি বরং নিমরাকে ডেকে দিচ্ছি। নেহাকে দেখলাম উঠেছে, আশেপাশেই কোথাও আছে হয়তো। ভাই আপনি বসুন, আমি গিয়ে দেখছি। এমনিতেও আমার নিচে একটু কাজ ছিল। কথা শেষ করে শান্ত নেমে যায়। আরমান এসে বুকে হাত গুজে মোনার পাশে দাঁড়ায়, কিন্তু মনা তাকাচ্ছে না। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। নীরবতা ভেঙে আরমান জিজ্ঞেস করে, আপনার নাম জানি কি? কেন, আমার নাম জেনে আপনি কি করবেন? বারে, কয়দিন পর আমার বিয়াইন হতে যাচ্ছেন, নামটাও জানতে পারি না? না, পারেন না। এই বলে মোনা নিচে নামতে থাকে। আরমান হাসি মুখে তাকিয়ে আছে তার যাওয়ার পানে। ইনায়া দাঁড়িয়ে আছে রায়ানের কটেজের সামনে। বেশ কয়েকবার দরজায় নক করার পরও দরজা খুলছে না দেখে সে দরজার লক ঘুরিয়ে দেখছে।
কোথাও লক ওপেন আছে কিনা। দরজার হাতল ধরে সামান্য ধাক্কা দিতে দরজা খুলে যায়। সামনের দৃশ্য চোখে পড়তে ইনার স্তব্ধ হয়ে যায়। তার চোখ অগ্নিশিখার মতন ঝলঝল করছে। বেডের এক পাশে রায়ান শুয়ে আছে, অপর পাশে নেহা রায়ানের শরীরের দিকে সামনে ঝুঁকে বসে আছে। তার এক হাত রায়ানের বুকে, অন্যটি রায়ানের চুলে। দরজা খুলে শব্দে সেদিকে তাকালেও নেহার কোনো নড়চড় দেখা গেল না, যেন বিষয়টা অনেক স্বাভাবিক। সে উল্টো ইনিয়াকে দেখে একটু মেকি হেসে বলে ওঠে, আরে তুমি এখানে? রায়ান সামান্য নড়ে উঠতে নেহাকে একটা ভয় পেতে দেখা গেল। সে এক লাফে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। রায়ান চোখ মেলতে দেখে তার সামনে ইনিয়া দাঁড়িয়ে রাগান্বিত চোখে তার দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে যেন আগুন ঝরছে। খাটের এক পাশে নেহা দাঁড়িয়ে। রায়ান কিছু বুঝে ওঠার আগে ইনিয়া বলে ওঠে, সরি ফর ডিস্টার্ব। ফ্রি হলে ব্রেকফাস্টের জন্য বাইরে চলে আসবেন। কথা শেষ করে সে বেশ শব্দ করে জোরে দরজা বন্ধ করে চলে যায়। রায়ান উঠে বসে। পাশে নেহাকে দেখে একটা ধমক দেয়, এই মেয়ে, এখানে কি তোমার? কেন এসছো? যাও এখান থেকে। ধমকে নেহা একটু ভয় পেয়ে যায়। সে আর কোনো কথা না বলে দ্রুত সেখান থেকে চলে যায়। মেঘপল্লী রিসোর্টে খাবারের জন্য কটেজের পাশে আলাদা ডাইনিং স্পেস রয়েছে। সবাই ফ্রেশ হয়ে একসাথে নাস্তা করতে বসেছে। ব্রেকফাস্টে সবাই ভুনা খিচুড়ি খেতে চাইলো, তাই সেটাই অর্ডার করে রায়ান। সাথে স্থানীয় কিছু ফল মূল, লুচি, পরোটা, সবজি আছে। টেবিলে খাবার চলে আসার পরও ইনার দেখা মিলছে না দেখে রায়ান মোনাকে জিজ্ঞেস করে, মোনা, এনাকে দেখেছ? আমাকে ডেকে আনলো আর নিচে খেতে আসে না এখনো। মোনা খেতে খেতে জবাব দেয়, জানি না ভাইয়া, ও তো আপনাকে ডাকতে গিয়ে আর বাইরে এলোই না। রায়ানের একটু সন্দেহ হয় ইনা হয়তো কিছু রেগে গেছে তাই খেতে আসেনি। যেহেতু রায়ান তখন ঘুমেছিল তাই এর আগে ঘটনা রায়ানের এখনও অজানা। সে যতক্ষণে সজাগ হয়েছে ততক্ষণে তো নেহা তার পাশ থেকে সরে গিয়েছিল। তবে এই ব্যাপারটা আবার ইনায়ের দৃষ্টিগোচর হয়নি। নেহার অভাবের কারণে ইনা ঠিক করে বুঝতে পারেনি রায়ান তখন সজাগ নয়, বরং ঘুমিয়েছিল। তার নিজ চোখে এমন ঘটনা দেখে ইনা তো রেগে আগুন। রায়ান ইনাকে ডাকতে যাওয়ার উদ্দেশ্যে উঠতে যাবে, তখনই পাশ থেকে মোনা বলে ওঠে, ভাইয়া আপনাকে যেতে হবে না, আমি মেসেজ দিয়েছিলাম, ও বলেছে ওর খাবার রুমে পাঠিয়ে দিতে, এখানে খাবে না। রায়ান কিছু একটা ভেবে আর কিছু বলল না, আবার নিজের জায়গায় বসে পড়ল। আর ইনার খাবার তার রুমে পাঠিয়ে দেওয়া হলো, কারণ সে জানে ইনা এখানে খাবে না। বলেছে যখন সে ডাকতে গেলেও আসবে না। ইনা বাসন্তী কটেজ নেয়ার তার কটেজে ইনফিনিটি সুইমিং পুল আছে। সে চুপচাপ পুলের পাশে বসে আছে, বিষণ্ণ মনে তাকিয়ে আছে মেঘলা আকাশের পানে। মিজোরাম পাহাড়ের দিকে মুখ করে থাকা এই রিসোর্টটি সাদা মেঘ, সবুজ পাহাড় এবং নীল আকাশের অপূর্ব দৃশ্য নীরবে উপভোগ করছে রাগিনী কন্যা। যেন এই প্রাকৃতিক সৌন্দর্যের ভিড়ে যেন কিছু স্মৃতি থেকে মুছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে সে। নিজের প্রিয় মানুষকে আর যাই হোক অন্য কোনো মেয়ের সাথে সহ্য করা যায় না। একটু পরে ইনার রুমে তার খাবার আসে। খেতে ইচ্ছে করছে না, তবু মনের বিরুদ্ধে গিয়ে একটু খাবার মুখে তুলে নেয়। সে এমন একটা জায়গায় ঘুরতে এসে কোনো রকম মনোমালিন্যতা চায় না। তার জন্য অন্যরাও পেরেশান হোক এটাও তার ভালো লাগবে না। তাছাড়া যেটা নিয়ে সে মনের রাজ্যে কালো মেঘ জমিয়ে রেখেছে তা নিতান্তই ভুল বুঝাবুঝি হতে পারে তাকে জ্বালানোর জন্য নেহা এমন করেছে। রায়ান এমন করতেই পারে না, তবে নেহার মতো হীন মানসিকতার মেয়ের কাছে এমনটাই আশা করা যায়। প্রায় 9:30 দিকে সবাই রিসোর্টের কাঠের সেতুর সামনে একত্রিত হয়। প্ল্যান হচ্ছে এখন তার আশেপাশের জায়গা ঘুরে দেখবে। এখান থেকে হ্যালিপ্যাড কাছে হবে, তাই ঠিক করা হলো আগে সেখানেই যাওয়া যাক। এ সময় হ্যালিপ্যাডে ভিড় তুলনামূলক কম থাকে, তাই শান্তভাবে প্রকৃতি উপভোগ করা যায়। খোলা মাঠ হওয়ায় 360 ডিগ্রি দৃশ্য দেখার সুযোগ পাওয়া যায়। কাছের রাস্তা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো হেঁটেই যাবে তারা। এতে করে আশেপাশের সুন্দর পরিবেশ আরও বেশি উপভোগযোগ্য হবে। নিমরা আগে আগে ক্যামেরা ধরে হাঁটছে, তার পেছনে শান্ত, মোনা, আরমান হাঁটছে। রায়ান ইনার হাত ধরতে চাইলে সে মোনার পাশে এসে মোনার হাত ধরে দাঁড়ায়। নেহা রায়ানের সাথে সাথেই হাঁটছে তখনও। প্রায় 12 মিনিটের মধ্যেই তার সেখানে পৌঁছে যায়। সাজেকের হেলিপ্যাড এলাকায় এক কথা স্বর্গস্বরূপ। চারিদিকে সবুজ পাহাড়ের ঢেউ আর নীল আকাশ এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে। হ্যালিপ্যাডটি পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত, তাই এখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত দুটোই স্পষ্টভাবে দেখা যায়। যেন সোনালি আলোয় গোটা প্রকৃতি জ্বলে ওঠে। চারপাশে পাখির ডাক, ঠান্ডা বাতাস আর প্রকৃতির নিস্তব্ধতা সব মিলে এটা একটা
পরিপূর্ণ শান্তির জায়গা। সকাল ভোরের সূর্যোদয়ের দৃশ্য অনেক বেশি মনোরম। ইনায়া আফসোসের সুরে বলে, ইস, এখানে যদি ভোরবেলায় আসা যেত বেশি ভালো হতো। সূর্যোদয়ের দৃশ্যটা খুব কাছ থেকে দেখতে পেতাম। নিমরা সান্ত্বনা দিতে দিতে বলে, হুম, ইনাপি চিন্তা করো না, আমরা আগামীকাল আবার আসবো। আজকে না হয় সূর্যাস্ত দেখে যাব, কেমন? পাশ থেকে রায়ান বলে, না, আমরা এখান থেকে লাঞ্চের আগে চলে যাব। নিমরা নেকা কণ্ঠে বলে, কেন ভাইয়া, তাহলে আমরা কি সূর্যাস্ত দেখবো না? রায়ান নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয়, দেখব, কিন্তু অন্য জায়গা থেকে। নিমরা, নেহা, মুনা উৎসুক হয়ে একসাথে জিজ্ঞেস করে। তাদের চেহারা উত্তেজনা আর আগ্রহ দৃশ্যমান। শান্ত আরমান হয়তো জানে কোথায় যাওয়ার কথা হচ্ছে, তাই তারা চুপচাপ কিছু বলছে না। তারা নিজেদের মতো সময় কাটাতে ব্যস্ত। তবে ইনায়ার মুখ ভার, কোনো কিছুতে হেলদোল নেই, বিশেষ করে রায়ানের কথায়। ইনায়ার এমন আচরণে রায়ান এবার কিছুটা বিরক্ত হয়। কি হয়েছে কিছুই বুঝতে পারছে না সে। কাল রাত অবধি তো সবই ঠিক ছিল, তাহলে হঠাৎ এমন করছে কেন? ইনাকে কিছু বলতেই যাবে, তখনই নেহা তার হাত ধরে অন্যদিকে নিয়ে যেতে থাকে।